আর এইখান থেকে আমার পরের বিষয়ে যাব। আপনাদের বলেছিলাম যে আজকে সত্যি সত্যি নানা বড় বড় খবরের দিন, নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে সকাল থেকেই আমাদের নজর ছিল, এবং পাশাপাশি জ্ঞানেশ কুমার তার এই কলকাতা সফরে ঠিক কী বলছেন। আমি শুরুটা করব যে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে। সাংবাদিকরা যখন এই প্রশ্ন করেন, জ্ঞানেশ কুমার বলেন যে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। ঠিক কী বললেন জ্ঞানেশ কুমার, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সমেত দেখাবো পরের প্রতিবেদন। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর দুদফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে এক দফায় ভোট, ম্যাক্সিমাম দু দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। এক দফা হলে 7 দিনের মধ্যেই, 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে করা হবে করব। কড়া নিরাপত্তার মধ্যে এক দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে এক দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি য দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? জ্ঞানেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আগেই দেখিয়েছিলাম যে ভোট ঠিক সময় হবে কি না তা নিয়ে কেসি নাগের পাটিগণিতের অঙ্কের মতো একটা গোদা হিসেব কিন্তু করা যায়। এর আগেও এই স্টুডিওতে আমরা করেছি। সেই হিসেবে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পেছানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে। আমরা জানি যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা কত, 60,06,000। আর আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে আজই হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এখনও পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। সোমবার থেকে এদের সঙ্গে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে আসা 100 আরও 200 জন জুডিশিয়াল অফিসার। অর্থাৎ এতদিন যে গতিতে কাজ চলেছে সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 37 দিন সময় লাগার কথা। যদিও আবার বলছি, পাটিগণিতের সহজ হিসেবে এটা বলছি, এই 37 দিন সংখ্যাটা পাচ্ছি 701 জন জুডিশিয়াল অফিসার একই রকম গতিতে কাজ করেছেন এই গাণিতিক সূত্র ধরে। ডেডলাইন তো 7ই মে, তার মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি বলছি এই নিয়েই কি তৃণমূল আশঙ্কা করছে? কারণ আজকে ভোট পেছানোর আশঙ্কার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনতে পেয়েছি। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, আশঙ্কা কি এই কারণেই যে অঙ্কটা এখনো বেশ জটিল এবং অনিশ্চিত রয়ে গেছে?
সুমন, যেহেতু তোমার প্রথম সেগমেন্টটা কার্যত গ্যাস নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট আগে সময় চেয়ে নিচ্ছি। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, তার কাজ তো এপস্টিন ফাইলে নাম তোলা নয়, তার কাজ যাতে গ্যাস সরবরাহ বা পেট্রোলিয়াম সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে, সেই জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভারত সরকারের পক্ষ থেকে করা। এখানে দুজন প্রতিনিধি জয়ন্ত নারায়ণ এবং ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে আমাদের আরো বেশি করে স্যাক্রিফাইস করতে হবে। কেন স্যাক্রিফাইস করতে হবে? ভারতবর্ষ জানতো না যে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এইরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে? যে দেশের 31.3 মিলিয়ন টন গ্যাস প্রতি বছর আমদানি করতে হয়, ঠিকই বলেছো, যার 85% ওই হরমুজ প্রণালী দিয়ে আছে, আজকে বিকল্প খুঁজতে হচ্ছে রাশিয়া, পশ্চিম আফ্রিকার থেকে। কেন? কারণ আজকে এই যে একটু আগে হেনরি কিসিঙ্গারের কথা বলছিলেন, আমেরিকান সেক্রেটারি, আমেরিকার আজকের ট্রেজারি সেক্রেটারির নাম হচ্ছে স্কট বেসেন্ট। তিনি দুদিন আগে একটা টুইট করেছেন। টুইট করে তিনি জানাচ্ছেন যে ট্রেজারি ডিপার্টমেন্ট অফ ইউনাইটেড স্টেট ইজ ইস্যুইং এ টেম্পোরারি 30-day ওয়েভার টু অ্যালাউ ইন্ডিয়ান রিফাইনারিজ টু পারচেস রাশিয়ান অয়েল। মানে আমেরিকা অ্যালাউ করবে, তারপর ইন্ডিয়া রাশিয়া থেকে তেল বা গ্যাস কিনবে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে না রেখে, কদিন আগে তো নেতানিয়াহুর সাথে দেখা করতে ইসরায়েলে গেছিলেন, তখন আপনি জানতেন না, ইন্টেলিজেন্স ছিল না যে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে? অল্টারনেটিভ কিছু না ভাবার জন্য আজকে এই অপরাধী নাম দর্শিতার জন্য ভারতবর্ষের মানুষকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। রেস্টুরেন্ট ওনারদের ব্যবসা শাটডাউন করতে, এটা এখানকার নয়, চেন্নাইয়ের ব্যবসা শাটডাউন হচ্ছে, ব্যাঙ্গালোর দিয়ে শুরু হয়েছে, শ্মশান বন্ধ করে দিতে হচ্ছে আজকে। আমি এবার আসছি আপনার লখনৌ থেকে, বেনারস থেকে, বেঙ্গালুরু থেকে, মহারাষ্ট্র, সারা ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকারের যদি ন্যূনতম কোনো পলিসি না থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কিন্তু আবার বলছি, এই দুর্দিনে নিশ্চিতভাবে আমরা দেশের সরকারের পাশে থাকা মানে এই নয় যে বিজেপির পাশে রয়েছি। যে প্রশ্ন এসআইআর করলেন, দেখুন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এটা একটা অসভ্য প্র্যাকটিস হচ্ছে। এর কাজ হচ্ছে, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইনক্লুসিভনেস। এরা প্রথম দিন থেকে টার্গেট করেছে কি করে ভোটারকে এক্সক্লুসিভলি বাইরে বার করবে। আজকে বলুন, সুপ্রিম কোর্টের এই যে আজকের রায়, আজকে সুপ্রিম কোর্ট কি বললো? প্রথমত, যদি কোনো ভোটারকে বাদ দিতে হয় তাকে কারণ দর্শাতে হবে, কেন বাদ দিয়েছো। যাদের নাম বাদ, সবচেয়ে বেশি করে আমরা বলছিলাম তারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে, তার জন্য সিজিআই কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার নেতৃত্বে কমিটি করে দিতে বলেছেন, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন। কেন বলেছেন? কারণ জানেন যে এই প্রক্রিয়াটাই হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। প্রয়োজনে নির্বাচনে, এটা তোমার ব্যাখ্যা। ট্রাইব্যুনাল কোনোদিন তৃণমূল বা সরকারের, রাজ্য সরকারের কোনো লয়ার চায়নি। যারা বাদ গেছে তারা কি সবাই তৃণমূল নাকি? আরে তা নয়, তুমি বললে না আমরা চেয়েছিলাম, একবারও চাওনি। না, এবার আরো ইন্টারেস্টিং শুনুন, দেখো এই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বধিব পরাণ। ঘুঘু ধান খেয়েছিল, বিহারে ধান খেয়েছিল, মহারাষ্ট্রে ধান খেয়েছিল, হরিয়ানায় ব্রাজিলিয়ান ভোটার ঘুঘু এসে ধান খেয়েছে। এবার যখন বাংলার ধান খেতে এসছে, তখন বাংলার মানুষ বলেছে ঘুঘু দেখেছো বাপু, ফাঁদ তো দেখোনি। বাংলার ঘুঘুকে ফাঁদ দেখানোর জন্য বাংলার বিএলএ টুরা মাঠে নেবে লড়াই করেছে, কারণ মাথার উপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতে দাঁত চেপে বাঙালি লড়েছে বলেই 58 লক্ষ মানুষের নাম বাদ দিই, তার মধ্যে কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছিল, ঠিক। কিন্তু তার বাইরে যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, একজনও রোহিঙ্গা পাওয়া গিয়েছিল? যায়নি। তারপর কি করলো? লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখানে প্রায় 1.5 কোটি মানুষকে শুনানিতে ডাকলো, তার মধ্যে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে মানুষকে না ভোটার না ভোটার এর মাঝামাঝি ঝুলিয়ে রাখা। আজকে বলা হচ্ছে, ধরুন সুমন, 10 লক্ষ, আজকে বোধহয় বলেছে 10 লক্ষের কাছাকাছি নিষ্পত্তি হয়েছে। তার আগের লটে যখন 5 লক্ষ নিষ্পত্তি হয়েছিল, তার মধ্যে 4.5 লক্ষ মানুষের নাম উঠে গেছিল, মানে প্রায় 90% মানুষের নাম উঠে যাচ্ছে। এবং মাথায় রাখতে হবে, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এরা কিন্তু প্রত্যেকে ম্যাপ, মানে এদের 2002 সালের তালিকা হয় নিজেদের নাম রয়েছে, অথবা প্রজেনি ম্যাপিং এ বাবা মায়ের নাম রয়েছে, অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী, প্রত্যেকে ম্যাপ। তাই তো তোমার ফিগার তো তাই শো করছে। আরে কোথা থেকে এই ফিগারটা তুমি পেয়েছো আমায় প্লিজ দেখাও। আমি বলছি, এর আগের লটে যখন 5 লক্ষ মানুষের নিষ্পত্তি হয়েছিল, তার মধ্যে 4.5 লাখের কাছাকাছি নাম উঠেছে, মানে তাদের নিষ্পত্তি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে যে 10 লাখ, আজকে তুমি বলো নির্বাচন কমিশন কি ফিগারটা জানাতে পেরেছে যে কটা এখানে আইডেন্টিফাইড অনুপ্রবেশকারী রয়েছে? তিল নাও। তুমি বলো ভ্যানিশ কুমার আজ অব্দি জানাতে পেরেছে যে কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা কজন বাংলাদেশি ঘুষপেটি আইডেন্টিফাইড? কিন্তু আমরা দেখছি ন্যায্য ভোটার, বৈধ ভোটার, তাদের নাম পার্টিকুলারলি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলা দিয়ে যেইভাবে আন্ডার অ্যাডজুডিকেশন, আজকে মানুষগুলো জানে না, যদি ডিলিট করে দিত সে 6 নম্বরে অ্যাপিল করতে পারবে। যারা আন্ডার, আমি একটা এক্সাম্পল বলছি, ধরো রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মানে শশীদি যদি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় শশীদিকে প্রার্থী দাঁড় করাতে চান, তাহলে তিনি নমিনেশন জমা করতে পারবেন না।
কারণ তিনি আন্ডার অ্যাডজুডিকেশন, তিনি জানেন না তিনি ভারতের নাগরিক না ভারতের নাগরিক নন। এই যে অসভ্যতামগুলো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে ট্রাইব্যুনাল গঠন করে এগুলোর প্রত্যেকটা নিষ্পত্তি করতে হবে, তার কারণ এটাই এই ভোট চুরিটা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। দেখুন, আমি সোজা কথা একটা বলছি, সেটা হচ্ছে অরূপের একটা অংশে আমি একমত যে এই যে বিপুল সংখ্যক নাম, তার ভেতরে অনেকে যারা বিবেচনাধীন রয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে জেনুইন ভোটার আছেন। কিন্তু এই যুক্তিগুলো আজকে রাজ্য সরকারের তরফে আইনজীবীরা যখন কোর্টে রাখছিলেন, মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে একজন অবৈধ ভোটারকেও রাখা যাবে না এবং একজন বৈধ ভোটারও তার যেন ভোটাধিকার নষ্ট না হয়। এই নিয়ে তো কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং, অরূপ শুরু করলো তেলের প্রসঙ্গে যে কেন্দ্রের পাশে আছে। আমি বলছি কেন্দ্রের পাশে থাকতে হবে না, বিজেপির পাশে থাকতে হবে না, মানুষের পাশে থেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই কর ছাড় দিয়ে কিছুটা তেল বা গ্যাসের দাম কমানোর কথা কি ভাবছে? ভাবলে তো কৃতার্থ হই। কিন্তু যাই হোক, আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে আজকে জ্ঞানেশ কুমারকে একেবারে সরাসরি যে তার এই কলকাতা সফর এবং গোটাটার উদ্দেশ্য, একাধিক প্রশ্ন আমরা ছুঁড়ে দিয়েছিলাম, তার কি উত্তর, এবং পাশাপাশি জ্ঞানেশ কুমারের কর্মপদ্ধতি নিয়ে বিরোধীরা যা বলেছে একেবারে পাশাপাশি সেটাও রাখবো পরের প্রতিবেদন। पश्चिम बंगाल के सभी मतदाताओं से चुनाव आयोग यह आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे। ভোট আর শান্তি এই শব্দ দুটো পশ্চিমবঙ্গে যেন সোনার পাথর বাটি। পঞ্চায়েত হোক কিংবা বিধানসভা কিংবা পুরভোট অথবা লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে ভোট মানেই রক্তপাত, মারামারি, বোমা, গুলি, মৃত্যু। প্রতিবারই প্রশ্ন ওঠে, এবারের ভোট কি অন্যরকম হবে? শান্তিতে হবে? নির্বিঘ্নে হবে? এই পরিস্থিতিতে রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবি, ভোট হবে অবাধ ও সুষ্ঠু। पश्चिम बंगेर सकल मानुष के आमार शुभेच्छा। पहले जो प्री पोल और पोस्ट पोल वायलेंस हुआ करते थे, आशा है कि चुनाव आयोग के इस स्पष्ट संदेश के बाद कि चुनावी हिंसा बर्दाश्त नहीं की जाएगी, चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा, इस स्पष्ट संदेश के बाद आशा है कि सभी गैर कानूनी तत्व ये कार्य नहीं करेंगे और करेंगे तो उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। সোমবারই সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতির কথা পরিষ্কার জানিয়েছিল নির্বাচন কমিশন। কড়া বার্তা দিয়ে বলেছিল, ভোটের সময় বোমাগুলির সংস্কৃতি বদলাতেই হবে। মঙ্গলবারও শোনা গেল সেই একই জিরো টলারেন্স নীতির বার্তা। কিন্তু প্রশ্ন হলো, বার্তা আর বাস্তবতা দুইয়ের মধ্যে ফারাক থাকবে না তো? গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, যে পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, গ্যারান্টি ওদিক থেকে আসতে হবে। সে কিভাবে ওনারা করবেন ওনারা বুঝবেন। 2021-এর ইলেকশনের পরে কতগুলো সিবিআই কেস হয়েছিল, হিংসার ঘটনা, কি নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা। আজ 5 বছর হয়ে গেল, আপনারা একটা কেসের কথা বলুন যে সিবিআই তদন্ত করে বলেছে হ্যাঁ এখানে তৃণমূল দায়ী ছিল, একটা কেস। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীনভাবে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন সেই প্রসঙ্গ উঠে এলো জ্ঞানেশ কুমারের মুখে। सेंट्रल फोर्स का जो मोबिलाइजेशन है वो बहुत ही प्रोफेशनल तरीके से एज ए कॉन्फिडेंस बिल्डिंग मेजर ऑगमेंटिंग द लोकल स्टेट पुलिस, जिससे कि मतदाताओं के मन में ये भाव रहे कि कोई भी गैर कानूनी काम उसके पोलिंग बूथ के आसपास नहीं होगा। इसलिए उनका डिप्लॉयमेंट बहुत ही सूक्ष्म तरीके से निगरानी के साथ किया जाएगा। না আচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কে? নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার। एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर। अफसरों को यह भी निर्देश दिए गए हैं कि रूल्स के अनुसार कंडक्ट ऑफ गवर्नमेंट एम्प्लॉइज, एब्सोल्यूट नॉन पार्टिसन कंडक्ट ऑफ ऑफिसर्स इज मैंडेटरी।
पॉलिटिकल एक्टिविटीज में किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। সূত্রের খবর 2021 সালে ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন কোন ওসি ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন তার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। তালিকা চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। বিভাগীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাধারণ মানুষের আত্মত্যাগের কথা হলো না, আমি একদম পরিষ্কার বলছি যে ধরুন এই 60 টাকা দাম বাড়ার আগে সিলিন্ডার প্রতি কেন্দ্রীয় সরকার তার ঘরে যেত 21 টাকা, যখন গ্যাসের দাম 879 টাকা ছিল। আমি একদম সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমি প্রস্তাব রাখছি কেন্দ্র বা রাজ্যের কাছে, যখন সিলিন্ডারের দাম আবার বলছি 60 টাকা বাড়ার আগে 879 টাকা ছিল, তখন 20 টাকা 93 পয়সা পেত কেন্দ্র সরকার, 20 টাকা 93 পয়সা পেত রাজ্য সরকার। আমি দুপক্ষের কাছেই বলছি যে সাধারণ মানুষ তো অনেক আত্মত্যাগ করেছে, এবার কেন্দ্র বা রাজ্য সরকার কেউ যদি একটা দৃষ্টান্ত স্থাপন করে আরেকটু ছাড় দেয়, এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, ভোটের আগে ভেবে দেখতে পারে। কিন্তু আমি এবার বড় খবরে আসবো। দেখুন, দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, দুপক্ষের কথা হচ্ছে, এইমাত্র দুপক্ষের উদাহরণ দিলাম, ফিগার দিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে শেষ পর্যন্ত কিন্তু দেশের সর্বোচ্চ আদালত আজ কোনো পক্ষের ওপরই ভরসা রাখতে পারল না। রাজ্য সরকারের ওপর তো নয়ই, জাতীয় নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও সংশয় আছে বলে একেবারে এক নিঃশ্বাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং সুপ্রিম কোর্ট সম্ভবত এই প্রথম দেশের সর্বোচ্চ আদালত বলল যে এখানে এমন একটা বিরল পরিস্থিতি পশ্চিমবঙ্গে যেখানে আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা সমাধান সূত্র বার করতে হয়েছে, যেটা গোটা দেশের কোথাও হয়নি। আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারি নিশ্চয়ই মানবে যে এটা কোনো শ্লাঘার বিষয়, গর্বের বিষয় নয়, এবং সেই কারণেই জুডিশিয়াল অফিসারদের ওপর সুপ্রিম কোর্ট ভরসা রেখেছে এবং তাদের ওপর আজও বিপুল আস্থা প্রকাশ করেছে। এতটাই যে মাননীয় প্রধান বিচারপতি আজ বলেছেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে যদি এই রকম করা হয় তাহলে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আমি বলছি কোথাও একটা কারুর ওপর তো ভরসা রাখতে হবে। একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে প্রায় এই ঘটনায়, এই পশ্চিমবঙ্গের এসআইআর ইস্যুতে সেই দায়িত্ব বিচার বিভাগ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি। সুমনদা, একটু অতিরিক্ত সময় আগে থেকেই চেয়ে নিচ্ছি, যেহেতু গ্যাস নিয়ে অনেক কথা হলো। হ্যাঁ, আপনি এক্ষুনি হিসাব দিলেন 20 টাকা সামথিং পয়সা। হ্যাঁ, 96 পয়সা। পার্টলি ট্রুথ। কেন সেন্ট্রাল একটা টাকা পায়, স্টেট একটা টাকা পায়, সমান প্লাস সেন্ট্রাল যে টাকাটা পায় তার 51% স্টেট আবার ফেরত পায় অ্যাজ পার রুলস। না, স্টেট কতটা পায় একটু হিসাব করুন, সেই হিসাব অনুযায়ী স্টেট কিছুটা ছাড় দিক। আমরা সাধারণ মধ্যবিত্তর কথা বলি, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ইন্ডাকশন রাখে, তারা ভাবছিল গ্যাসের দাম বাড়ছে, আমার কাছে ইলেকট্রিক তো আছে। পশ্চিমবঙ্গে কারেন্টের দাম কত? পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, ইলেকট্রিসিটি এখানে সারপ্লাস, তারপরও বিদ্যুতের দাম এত বেশি কেন? মধ্যবিত্ত যাবে কোথায়? পশ্চিমবঙ্গে একটু পেট্রোল ডিজেলের দামে তো ছাড় দিতে পারে, অসুবিধা হতো না। আর অরূপদা এতগুলো কথা বলছে হরমুজ প্রণালী নিয়ে, একটা কথা বলি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের নামে যে কটা পুকুর খোঁড়া হয়েছে, তারা 2টো প্রচণ্ড মহাসাগর খোঁড়া হয়ে গেছে। এগুলো নিয়ে কথা না বলাই ভালো আপাতত। সেকেন্ড, তোমার এসআইআর নিয়ে আসছি। আজকে এই নিউজটা নিয়ে তোমার আলোচনা হতো, তার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হয়ে গেছে, কালকে হয়ে গেছে। মাননীয় এখনো পর্যন্ত ভারতবর্ষে দাদা আমরা যেখানেই যাই একটা কথা বলি, আদালতে দেখা হবে। কেন বলি? সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে আদালত। মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, জুডিশিয়াল টেম্পল বলি আমরা। সে আদালতে দেখা হবে, সে আদালত দায়িত্ব নিয়েছে একটা ক্লিন প্রসেস করার। সেখানে দেখলাম কোনো এক মন্ত্রী মনে হয় ঠিক আদালত ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি। আদালত ব্যাপারটা ম্যানেজ না করতে পারার জন্য ল মিনিস্টার রাজ্যের তার পদ হারালেন, মুখ্যমন্ত্রী দায়িত্বে নিলেন। কেন? ম্যানেজ হয়নি বলে জুডিশিয়াল অফিসাররা। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলেছিলেন যে আপনারা আমার কর্মচারী, আমি দেখবো। জুডিশিয়াল অফিসারকে সেটা বলতে পারেননি বলেই মলয় ঘটককে সরিয়ে নিজে দায়িত্ব নিলেন। কি ফার্স্ট কোশ্চেন থাকবে। আজকে ভ্যানিশ অনেক শুনছি, মুখ্যমন্ত্রী ছবি এঁকেছেন ভ্যানিশ লিখে। আমার 2012-13 মনে পড়ে গেল, অম্বিকেশ মহাপাত্র নামটা মনে আছে? দুষ্টু লোক ভ্যানিশ, জেল হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রীর এই ভ্যানিশ কথা বলার জন্য কি জেল হবে? একটা মুখ্যমন্ত্রীর জন্য 3 বালতি সমবেদনা থাকবে আমার, একটুও কম না, একদম গুনে 3 বালতি সমবেদনা। আজকে যদি সুমনদা
এই সুদীপ্ত রায় বা গৌতম কুণ্ডুরা বাইরে থাকতো, একটু ভেবে দেখুন তো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি টাকা হতো। সুদীপ্ত সেনের কথা বলছি। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরাই বাইরে থাকতো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি। ওই মানে পৌষ্টিকতন্ত্রের দাম যদি 1,86,00,000 হতে পারে, এটা 3 কোটির কমে বিক্রি হতো না। তৃণমূল লস করে ফেললো, সমবেদনা। অরূপদা কিছু পেতো কিনা আমি জানি না ওখান থেকে। এবার ওভারঅল ইস্যুগুলো দেখুন, এই এসআইআর প্রসেসে একদম ফার্স্ট ডে থেকে ক্যাওয়াস হচ্ছে। কে ক্যাওয়াস করছে? রাজ্য সরকার করছে প্রথম দিন থেকে। যদি ঠিকঠাকভাবে সরকারি এমপ্লয়ীদের কাজে লাগানো যেত তাহলে প্রসেসটা হয়ে যেত, অন্যান্য রাজ্যে হয়ে গেছে। অরূপ তো অনেকগুলো কথা বললেন। ফার্স্ট ডে থেকে নির্বাচন কমিশন গোলপোস্ট শিফট আসছে, করছে, আসছে, একটার আসছে। পর একটা নিয়ম পাল্টাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট নিয়ে বড় আনন্দ করছেন অরূপ দ্বারা। আমি জানি না, কল্যাণদা তো দুপুরবেলাতেই বললো, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়, তো বুঝতে পারেননি বা বোঝাননি, বা ওনাদের লিগেল সেলের সম্পর্কে আমি ধারণা আমার কম আছে, কোর্টেরও কোনো ধারণা নেই, তারাও বুঝিয়ে দিতে পারতো। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? পরিষ্কার বলেছে, স্টেট শুড নট ইন্টারফেয়ার মাচ ইনটু দ্য ইস্যু। ফার্স্ট। সেকেন্ড কি বলেছে? এনি ইন্টারফিয়ারেন্স উইল নট বি টলারেটেড। থার্ড কি বলেছে? ইউ ক্যানট রেজ এনি কোয়েশ্চেন অ্যাবাউট জুডিশিয়াল অফিসার। মানে কি এটা? বারবার জুডিশিয়াল অফিসারদের প্রেশার ক্রিয়েট করা, সরকারি কর্মচারীদের উপর প্রেশার ক্রিয়েট করা, কোর্টে বোমাতঙ্ক, কেউ কিছু মানে বোঝে না কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? একটা প্রসেস চলছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, ভোটাররা ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, সব জায়গায় এরকম আটকানোর একটা ব্যাপার থাকে কেন? ভোটারদের ভোট দিয়ে তোমার ব্যাপার থাকে কেন? আর একটা অদ্ভুত জিনিস দেখো তুমি, ওভারঅল যখন ইস্যুগুলো আসছে, বারবার সুপ্রিম কোর্ট কেন বলতে হচ্ছে? আজকে যে জায়গায় দাঁড়িয়ে সুমনদা, তোমার কোশ্চেন আজকে আমার কোশ্চেনও সেম জায়গায় থাকবে, যে ওভারঅল ইস্যু যেটা হলো, প্রথম দিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর না দেওয়া, ঠিকঠাক অফিসারদের না দেওয়া, বিএলওতে 60% কাজ করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা, কারণ সরকারি কর্মচারী নেই, শূন্য পদ। তো এইখানে দাঁড়িয়ে আজকে যদি আমি বলি এই পুরো ডিলেটা হলো, তার জন্য দায়ী একমাত্র মমতা এবং তৃণমূল কংগ্রেস, এবং তার ফলে এই জ্বালাটা হলো, আমারও সন্দেহ হচ্ছে আজকে যে অনলি 10 লক্ষ ডিসপোজ অফ হয়েছে, 50 লক্ষ বাকি আছে, একদম সময় লিমিটেড। একজনও যদি বাকি থাকে অ্যাডজুডিকেশন কেসে, সে ভোট দেবে না, তা তো হতে পারে না, তার গণতান্ত্রিক অধিকার। এবার ধরো অ্যাডজুডিকেশন, আমি বললাম জুডিশিয়াল অফিসাররা বললো না, ডিলিটেড, তাহলে আজকে কি হলো? ট্রাইব্যুনাল ফর্ম হলো, অ্যাপিল হবে, অ্যাপিলের হিয়ারিং হবে। আমি বলছি লাস্ট যোগ্য ভোটারটা পর্যন্ত ভোটার লিস্টে থাকবে, এবং একটা অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। ভোটটা কি হবে? মুখ্যমন্ত্রী আমাদের মনে হয় সেটাই চাইছেন, একটা এসকেপ রুট চাইছেন। এখানেই তো জিজ্ঞাসার চিহ্ন যে ভোটটা কি সময় মতো হবে। Exactly. আজকে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে কতজনের বাকি রইল সেই অনুযায়ী ভোট হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এবার সিদ্ধান্ত খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খুব ইঙ্গিতপূর্ণ। আরো সবথেকে বড় ইঙ্গিতপূর্ণ, আমি টোটাল চ্যাপ্টারটা থেকেও ইঙ্গিতপূর্ণ আমার বেশি মনে হচ্ছে, এটা মলয় ঘটকের অপসারণ। কেন হলো মলয় ঘটকের অপসারণ? কিন্তু আমি বলছি যে এই ক্যাবিনেট তো আর কটা দিন আছে, তার মধ্যে মন্ত্রীকে সরানোর কি রহস্যটা কি? আমি আবারও মানে ভূভারতে কোনোদিন হয় না। আমি একটা জিনিস জানতে চাইছি তোমার কাছেই, যে ধরো ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, মলয় ঘটকটা বলবেন অ্যাডজুডিকেশন, আমি আসছি শেষ করতে দাও। এই অ্যাডজুডিকেশন ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্যে নয়। আন্ডার অ্যাডজুডিকেশন কোন রাজ্যে নয়, যে মানুষকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া, সে ভোটার না ভোটার। দ্বিতীয় কথা, ঠিক, আমি তোমায় জানিয়ে রাখি, আমি অন্য রাজ্যের আজকে এই প্রশ্নটা সাংবাদিকরা জ্ঞানেশ কুমারকে করেন, তিনি বলেন যে সব বাকি 12টা রাজ্যেও একই জিনিস হয়েছে। না, বাকি 12 অন ক্যামেরা বলেছেন একদম। উনি তো কিভাবে গল্প শিফট করেন আজকে আপনারা দেখেছেন, আপনাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর কার্যত দিতে পারেননি। দ্বিতীয়, জ্ঞানেশ কুমারের কথা কম বলা ভালো, যিনি জাতীয় সঙ্গীত আর জাতীয় গানের মধ্যে পার্থক্য জানেন না, আজকে অভিষেকের কথা বলো না, ওর গাত্রদাহ হচ্ছে কেন? আরে বাবা, গাত্রদাহ কেন হবে? তোমার বলার সাথে বলি, কিন্তু মলয় ঘটক এ তো নজিরবিহীন, ম্যানেজ করতে পারলেন না। মুখ্যমন্ত্রী যদি মনে করেন তার ক্যাবিনেটের কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ঠিক তো একদম মুখ্যমন্ত্রীর অধিকার, কিন্তু মনে করলেন কেন? হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, এই রকম একটা ক্রুশিয়াল সময়ে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ম্যানেজ করা, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে, সেই অধিকারে তিনি নিয়েছেন, তিনি মনে করেছেন তাই নিয়েছেন। কারণটা নিয়ে জল্পনা হবে না, জল্পনা মিডিয়ার কাজ, জল্পনা করা। মিডিয়া কেন? মিডিয়ার কাজ তো এটাই জল্পনা, এক সেকেন্ড, মিডিয়ার কাজ তো এটাও জল্পনা করা যে সিভি আনন্দ বোসকে হঠাৎ করে কেন পদত্যাগ করতে বাধ্য হলো, সেটা একদমই তাই। সব রকমই তার মধ্যে একটা তথ্যের অসঙ্গতি, যেটা তরুণ যদি বললাম, এটা রেকটিফাই করে দিই। প্রথম কথা, এই যে বলছিল না পেট্রোলের দাম নিয়ে 51% রাজ্যকে ফেরত দেয়, রাজ্যকে তো ফেরত দেওয়ার কথা ছিল 1,92,000 কোটি টাকা। প্লিজ, আমি তোমার মাঝখানে বলি, তাহলে কেউ বলতে পারবে। দ্বিতীয় কথা, আজকে ভারতবর্ষ আজকের দিনে পেট্রোলিয়াম প্রাইস যদি দেখো, সারা ভারতে সবচেয়ে বেশি পেট্রোলের দাম হচ্ছে 110 টাকা লিটার। কোথায়? এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশ, তারপরে
বিহারে মধ্যপ্রদেশে 109 টাকা লিটার, কেরালা সিপিএম শাসিত, সেখানে আমাদের থেকে বেশি। আজকে এত বড় বড় এতগুলো কথা অরূপদা বললো, অরূপদা মলয় ঘটকের কথাটা বলবেন না। কেন বলবেন না? উনিও জানেন মলয় ঘটকের দায়িত্ব ছিল ম্যানেজ করার। সব ক্ষেত্রে যে ম্যানেজ হয় না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন ফার্স্ট। হ্যাঁ, কিন্তু মারাত্মক কথা বলে কোন কোন ক্ষেত্রে ম্যানেজ হয়? আবার বলছি অনেক ক্ষেত্রে ম্যানেজ হয়। জুডিশিয়ালির সঙ্গে ম্যানেজ শব্দটা পাশাপাশি রাখতে হবে। এটা আদালত কেন বলেছে? ও তো নিজে আইনজীবী হয়ে আদালতের অবমাননা করছে। 5 লক্ষ টাকা ও নিজে আইনজীবী হয়ে আদালতের অবমাননা করছে। 5 লক্ষ ফাইন দিতে বলা হয়েছে। দেখুন, উপসাগরীয় যুদ্ধে রাত যখন একেবারে আমাদের হেঁসেলে পৌঁছে গেছে, যেখান থেকে এই অনুষ্ঠান আমি শুরু করেছিলাম, তখন আরেক যুদ্ধের আঁচে রাজ্য রাজনীতি দেখছেন রীতিমতো তেতে উঠেছে। সেই যুদ্ধ রাজ্য সরকার বনাম জাতীয় নির্বাচন কমিশনের। আজ সুপ্রিম কোর্টকেও বলতে হয়েছে যে দুপক্ষের মধ্যে আন্তরিকতা সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। আর এরই মধ্যে বকেয়া ডিএর দাবিতে আগামী 13 তারিখ ধর্মঘট ডেকেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলো। এখন রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে সব পক্ষ দেখছেন নেমে পড়েছে। আমরা শুধু পুকুর পাড়ে দাঁড়িয়ে মজা দেখছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।